পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা ৮। আমি আপনাকে বিয়ে করতে চাই না নোরা। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। এভাবে জোর করে বিয়ে করা যায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন। একটু দয়া করুন আমার উপর। আমি আপনার মতো বিস্মরিচ বিয়ে করে আমার সর্বাঙ্গ অঙ্গার করতে চাই না। প্লিজ নোরা, প্লিজ আমাকে মুক্তি দিন। সৌরভের আকুতি মিনতি নোরার মন গলাতে পারে না, বরং তার আকুতি মিনতি নোরাকে আনন্দ দেয়, পৈশাচিক আনন্দ। নোরা ঠোঁটের কোণে কটাক্ষের হাসি লক্ষ্য করা গেল। সে সৌরভের মুখে স্লাইড করে নেশালো কণ্ঠে বলল, মুক্তি চাও বেব? সৌরভ ওপর নিচ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নোরা বক্র হেসে বলল, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না বেব। প্লিজ কবুল বলে দাও, আমি তোমার হাতের বাঁধন খুলে দিই। সৌরভের গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছে না, তবুও সৌরভ ফিসফিস করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। নূরের চোখে মুখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে সৌরভের গলায় রামদা ঠেকিয়ে ক্রুদ্ধ গলায় বলে, অনেকক্ষণ যাবৎ তোকে মনীষোনা বলে বুঝিয়েছি, কিন্তু আর না। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। এবার বল, কবুল বলবি নাকি এক কোপে তোর ধর থেকে মাথা আলাদা করে দেব? সৌরভ কাঁপতে থাকা গলায় বলে, বলবো কবুল, ১০০ বার বলবো, ১০০০ বার বলবো। নোরার এমন অগ্নিরূপ দেখে কাজী থরথর করে কাঁপতে থাকে। তিনি কাতর গলায় বলেন, বাবাজি, কবুল বললেও আমি কবুল বলবো না। আমাকে ক্ষমা দিন, আমি চললাম। নোরা পেছন থেকে কাজীর পাঞ্জাবির কলার টেনে ধরে, বিরক্ত গলায় বলে, বিয়ে না করিয়ে আপনি কই যাচ্ছেন? কাজীর আবারও সেই একই কথা বলে, আমি কবুল বলবো না, আমাকে ক্ষমা দিন। চুপ শালা, বিয়ে তুই করবি না যে তোর কবুল বলতে হবে? চুপচাপ বিয়ে পড়া তুই, না হলে এই রামদা তোর গলায় উঠবে। কাজীর শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বিয়ের কার্যক্রম শুরু করে। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী পালাতে যায়, কিন্তু পালাতে পারে না। নোরা তার কলার চেপে ধরে কাজী কাপা গলায় বলে, মা জননী, আপনাদের বিয়ে তো হয়ে গেছে, এবার আমাকে আসতে দিন। নোরা অবলীলায় বলে, বিয়ে পড়িয়েছেন, এবার আমাদের বাসরের ব্যবস্থা করুন। কোথায় করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কাজী সাহেব নিজের বাড়িতে সৌরভ আর নোরার বাসরের ব্যবস্থা করে। অল্প সময়ের মধ্যেই সাধারণ একটা কক্ষ হয়ে ওঠে দুজন মানুষের স্বপ্নের বাসর। সৌরভ অন্য রুমে বসেছিল। নোরা সৌরভের হাত ধরে টানতে টানতে বাসর ঘরে নিয়ে আসে। সৌরভ কিছু বুঝে ওঠার আগেই তাকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর চেপে বসে। সৌরভের ঠোঁটের উপর দৃষ্টি নিক্ষেপ করে দুষ্ট হাসে, ঠোঁট কামড়ে বলে, কিসমি। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সৌরভের। সে জড়ানো গলায় বলে, ছি, কি বলছেন এসব? নোরা সৌরভের দিকে ঝুঁকে যায়, গাল চেপে ধরে বলে, গোলামের পুত, আমি কিসমি বলেছি। সৌরভ কিছু বলতে উদ্যত হয়, কিন্তু নোরা তাকে বলার সুযোগই দেয় না। সৌরভের পুরুষালী ঠোঁটজোড়া সে নিজের আয়ত্তে নিয়ে নেয়। হঠাৎ প্রচন্ড গরম আর অস্বস্তিতে ঘুম ভেঙে যায় নোরার। সে তড়াক করে লাফিয়ে উঠে বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে দেয়। নোরার কপাল ঘামে ভিজে গেছে, পরনের জামাটাও ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। কাপড়টা শরীরের সঙ্গে লেপ্টে আসে অস্বস্তিকর ভাবে। নোরা একবার গভীর শ্বাস নিয়ে চেষ্টা করে শান্ত হতে, কিন্তু গরম আর ঘামের ঝাঁঝরা অনুভূতি তাকে আর নিঃশ্বাস নিতে দেয় না। সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে। আচানক স্বপ্নের কথা মনে পড়তেই সে ধরফর করে উঠে বসে। কি ভয়ানক স্বপ্ন দেখেছে সে! সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সৌরভের সাথে ঠোঁট মেলানোর দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না সে। যে মানুষটা ওর ছায়াকেও সে ঘৃণা করে, সেই মানুষটার ঠোঁট ওভাবে, ছি। নোরা কয়েক মুহূর্ত ওয়াশরুমে দাঁড়িয়ে থাকে। নিজের ঠোঁটের উপর অবাঞ্ছিত স্বপ্নের প্রভাব এতটাই জোরালো যে তার গা গুলি বমি আসে। সে হাতের আঙুল ভিজিয়ে ঠোঁট ঘষতে ঘষতে পানি দিয়ে পরিষ্কার করে নেয়। মিনিট 10 পর সে নিজের রুমে ফিরে আসে, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বুকের ভেতর কেবল এক পশলা শান্তির খোঁজ চলছে। নোরা এগিয়ে যায় স্বস্তির এক চুমুকের আশায়, কিন্তু বিধিবাম, বোতল খালি, এক ফোঁটা পানি নেই। নোরা রুম থেকে বেরিয়ে কি মেনু করে সুপ্রভার রুমের দিকে উকি দেয়। দরজাটা সামান্য ভিড়িয়ে রাখা ছিল। নোরা হাত দিয়ে দরজা খুলে যায়। সে মন্থর পায়ে সুপ্রভার রুমে প্রবেশ করে। এদিক ওদিক নজর ঘোরায়, কিন্তু কোথাও সুপ্রভার দেখা মেলে না। নোরা মনে মনে খুশি হয়। তার খুশি আরো দ্বিগুণ বেড়ে যায় যখন সে সুপ্রভার লেখা চিরকুটখানা পায়। চিরকুটখানা পড়ে নোরার চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। নোরা ডেভিল হেসে বলে, যাও সুপ্রভা, যাও। আমি তো এটাই চেয়েছিলাম। আমার পথের কাটা খাল্লাস। এবার শেখ সিয়াদাত শাহরিয়ার আমার হবে, শুধুই আমার। সুপ্রভা দুরু দুরু বুকে বাসে বসে রয়েছে। বাস ছাড়তে এখনো মিনিট 10 বাকি। এই 10 মিনিট তার কাছে 10 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে।
সে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে চাইছে। সে চোখ নামিয়ে রাখে, হাতের আঙুলগুলো আঁচলের ভাঁজে জড়িয়ে শক্ত করে চেপে ধরে। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে পড়ে। হালকা একটা ঝাঁকুনিতে সুপ্রভা চমকে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে মাঝবয়সী এক পুরুষ, মুখে অচেনা দৃঢ়তা, চোখে কেমন যেন কৌতূহল মেশানো হিসেবি দৃষ্টি। লোকটা বসেই নির্বিকার গলায় বলে, একা যাচ্ছেন? সুপ্রভা কিছু বলে না, আঁচলের কোণটা আরো শক্ত করে মুঠোয় চেপে ধরে। তার বুকের ধুকপুকানি যেন দ্বিগুণ হয়ে যায়। পুরুষটি একটু ঝুঁকে চারপাশ দেখে নিয়ে আবার বলে, একা যাচ্ছেন বুঝি, নাকি হাজবেন্ড আছে সাথে? সুপ্রভা ঠোঁট কামড়ে ধরে। এক মুহূর্তের জন্য মনে হয় জোরে বলে উঠবে, আপনার কি দরকার, কিন্তু সে নিজেকে সামলে নেয়, সংযত গলায় বলে, জি, একা। সুপ্রভা কথাটা বলতেই লোকটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। লোকটা প্রসন্ন গলায় বলে, আপনি আনম্যারিড বোধ হয়। সুপ্রভা নিচু স্বরে বলে, জি না। লোকটা অবাক গলায় বলে, বলছেন ম্যারিড, আবার হাজবেন্ডের সাথে নেই, ঝগড়া হয়েছে নাকি? সুপ্রভা বিরক্তি নিয়ে বলে, হাজবেন্ড মারা গিয়েছে, আমি বিধবা, উত্তর পেয়ে গেছেন, হয়েছে শান্তি। বিধবা শব্দটা শুনে খুশিতে ঝলমল করে ওঠে লোকটার মুখশ্রী। লোকটা উৎসাহের সহিত বলে, আমি মোতালেব, আমারও বউ নাই, আমাকে বিয়ে করবেন? সুপ্রভা কটমটে দৃষ্টিতে মোতালেবের পানে চায়। মোতালেব তড়িৎ চোখ নামিয়ে নেয়। কিয়ৎক্ষণ পর সুপ্রভার দিকে তাকিয়ে ফাটা বাঁশের গলায় গান গাইতে শুরু করে, তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই। মোতালেবের অভিসন্ধি মোটেও ঠিক লাগছে না সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়ে সাত পাঁচ না ভেবেই বাস থেকে নেমে যায়। কিন্তু কোথায় যাবে, কি করবে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। সে হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় চলে আসে। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে ফলো করছে। সুপ্রভা পায়ের গতি কমিয়ে পেছনে বার কয়েক তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আবারও পায়ের গতি বাড়িয়ে দেয়। কয়েক কদম পা বাড়াতে ল্যাম্পপোস্টের আলোয় কতগুলো মানুষের ছায়া এসে সুপ্রভার সামনে পড়ে। ভয়ে গলা শুকিয়ে আসে তার। সুপ্রভা নিজেকে শক্ত করে পিছনে তাকিয়ে দেখে 5 থেকে 6টা ছেলে মদের বোতল হাতে নিয়ে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তাকে চোখ দিয়ে গিলে ফেলবে। সুপ্রভা এক নজর তাদের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করে। সুপ্রভার পিছু পিছু ছেলেগুলো হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সুপ্রভা দৌড়াতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সারিতে পা পেঁচিয়ে নিচে পড়ে যায়। সুপ্রভা রাস্তায় পড়ে গিয়ে পার্স থেকে নিজের ফোন বের করে কাউকে কল দিতে যায়, কিন্তু তার আগে ছেলেগুলো সুপ্রভার হাত থেকে ফোন কেড়ে নেয়। অশ্লীল ভঙ্গিতে বলে, কাকে ফোন দিতে যাচ্ছ মামনি? শহরে নতুন নাকি মামনি? আগে কখনো এত সুন্দর পাখি দেখিনি। এতদিন তুমি কোথায় ছিলে পাখি? ও পাখি, পাখি রে, দেখুন, দেখাও না মামনি, আমরা তো দেখতেই চাই। এখন শুধুমাত্র তোমার দেখানোর অপেক্ষায় আছি। অবশ্য তুমি দেখাতে না চাইলেও আমরা ঠিকই দেখব। তাই ভালো হয় পাখি নিজে থেকেই যদি খাঁচায় ধরা দেয়। ধরা দাও না পাখি, দেখবে পাখিকে অনেক আদর যত্ন করব আমরা, একটুও কষ্ট দেব না। সুপ্রভা ঘামতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে দেখে একদম জনমানব শূন্য হয়ে আছে। সুপ্রভা তাদের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে যেতে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। লোকগুলো সুপ্রভার এই অবস্থা দেখে পৈশাচিক আনন্দে মেতে ওঠে। তারা গোল হয়ে সুপ্রভার চারিপাশ দিয়ে হাসতে হাসতে সুপ্রভার গায়ে মদ ঢেলে দেয়। সুপ্রভা কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে শুরু করে।